গল্পখাদকের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে বাংলা গল্পের গুণমুগ্ধ খাদকদের উন্নত মানের ও সুস্বাদু গল্প পরিবেশন করা হয়। নানা পদের মধ্যে কিছু ভয়, কিছু রহস্য, থাকে তন্ত্রমন্ত্রের সুগন্ধি, আবার কখনো ব্যথা তো কখনো প্রেম। গল্পখাদকদের জন্য আজকের নিবেদন রোমাঞ্চকর একটি গল্প, দি ডেড টেলিফোন। ঠিক রাত 12টা বাজলেই ফোনটা আসে। আমি কর্মসূত্রে থাকি মুম্বাইতে। সবে 2 মাস হলো এসেছি। মার্কেটিংয়ের চাকরি। দিনের বেলা কাটছে আমচি মুম্বাইয়ের অলিগলি ঘুরে ঘুরে, আর রাতে কোম্পানির গেস্ট হাউসে। অতিথিশালাটি মুম্বাইয়ের শহরতলিতে। কোম্পানির গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। সমুদ্র থেকে খুব একটা দূরে নয়। রাতের দিকে একটা বেশ জোলো হাওয়া ভেসে আসে। গেস্ট হাউসটি বেশ গোছানো। আমি ছাড়াও আরও 2জন আছে, রামানুজন আর সৈকিয়া। এছাড়া একজন ম্যানেজার আর ঠাকুর চাকর 2-1জন থাকে দিনের বেলা। আমাদের খাইয়ে দাইয়ে কোথায় সব হাওয়া হয়ে যায় তা কে জানে। রাত 10টার পর শুধু নাইট গার্ডস ভরসা। পুরনো আমলের বাড়ি, বেশ বড় বড় ঘর, মোটা দেওয়াল। বাইরে যতই গরম থাকুক না কেন, ভেতরে ঢুকলে মনে হয় যেন এসিতে ঢুকলাম। খিলান দেওয়া সেমি আর্চ টাইপের বড় বড় দরজা জানলা, খড়খড়ি দেওয়া পাল্লা। রাতে তার মধ্যে দিয়ে যখন বাতাস আসে তখন অদ্ভুত সব আওয়াজ হয়। এসব অবধি সব ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধালো ওই টেলিফোনটা। পুরনো আমলের কালো বাক্স টাইপের ফোন, ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করার ব্যবস্থা। অস্পষ্ট একটা লোগো আছে ওপরে, মনে হয় MTNL এর। প্রথম যেদিন এসেছি সেদিন রাত থেকেই শুরু। প্রথম দিন বাক্স প্যাটারা খুলতে একটু রাত হয়ে গেল। হঠাৎ মনে হলো ঘরটা বেশ ঠান্ডা হয়ে এলো, আর সেই সময়ে ফোনটা বেজে উঠল। ফোন বেজে ওঠার পরে কানে লাগিয়ে দেখি আওয়াজ টাওয়াজ কিছুই নেই, শুধু একটা শো শো করে শব্দ হচ্ছে। বার কতক হ্যালো হ্যালো করি, তারপর রেখে দিই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। সেই শুরু। এখন তো সবই মোবাইল। ল্যান্ডফোনে কথা শেষ কবে বলেছি মনেই করতে পারছি না। যাই হোক, প্রথম দিন, নতুন জায়গা, তাই ফালতু ফোন নিয়ে না ভেবে শুয়ে পড়লাম। রাতে কিন্তু ঘুম ভালো হলো না। ভাবলাম নতুন জায়গা, এরকম তো হতেই পারে। কিন্তু পরের দিন আবার। যাই হোক, পরের দিন গিয়ে দেখি অফিস ছোট, মার্কেট ভিজিট, এইসব করতে করতে দিন কেটে গেল। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হলো না। ভাবলাম নতুন জায়গা, এমন তো হতেই পারে। পরের দিন আবার অফিস ছোটা, মার্কেট ভিজিট, এইসব করতে করতে দিন কেটে গেল। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল ওই ফোনের আওয়াজে। মনে হলো হাত পা সব ঠান্ডায় অসাড় হয়ে আছে। খুব বিরক্ত লাগলো। মোবাইলের সময় দেখলাম 12টা বেজে 1 মিনিট। কে রে ভাই রাত দুপুরে ইয়ার্কি মারছে? ব্যাচেলার মানুষ, বাড়িতে মা আছেন, তার সাথে রাতেই কথা হয়েছে। এছাড়া অফিসের কাজ, ফোনাফোনি সব মোবাইলেই হয়। এই ফোনের নম্বরও জানি না, তাই কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম। ফোনটাও খানিকক্ষণ বেজে বেজে চুপ করে গেল। আমিও তারপর কখন ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। একেবারে রাত কাবার করে উঠলাম। পরদিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো ফোনটা সম্বন্ধে তথ্য তল্লাশ করা। চা দিতে যে এলো তাকে জিজ্ঞেস করলাম ফোনের নাম্বারটা কত। সে বলল তার জানা নেই। আমি 8:30টায় বেরিয়ে যাব, আর কেয়ারটেকার বাবু
ঢুকবেন 9টার পর। না, জ্বালাতনটা আজও সহ্য করতে হবে বলে মনে হচ্ছে। দেখি কাল রোববার, কাল মক্কেলকে পাকড়াও করব। সেই রাতেও একই ঘটনা। বিরক্ত হলেও কিচ্ছু করার নেই। ঘরে ফিরেই দেখে নিয়েছি ফোনটা বসানো আছে একটা পুরনো আমলের টেবিলের ওপর, একেবারে দেওয়াল ঘেঁষে। তারটা ফোনের ভেতরে ঢুকে গেছে, আর কোনো জয়েন্ট বক্সও দেখতে পেলাম না। হয়তো টেবিলের নিচে কোথাও আছে। আর ওই জগদ্দল পাথরের মতো টেবিল সরিয়ে খোঁজা আমার কর্ম নয়। থাক, কাল দেখা যাবে ভেবে শুয়ে পড়লাম। 12টার সময় ফোনের আওয়াজে ঘুম ভাঙল। যথারীতি কানে বালিশ চাপা দিয়ে গায়ে চাদরটা টেনে নিলাম আর ঘুমিয়েও পড়লাম। পরের দিন কেয়ারটেকার শর্মাকে ধরলাম। ও তো আকাশ থেকে পড়ল। বলল ফোন একটা আছে বটে পুরনো, কিন্তু তার কোনো বিল দেওয়া হয় না। অন্তত শর্মা যতদিন আছে, প্রায় 2 বছর কোনো বিল জমা দেওয়া হয়নি। সব বিল তো ওই ভরে, কোনো টেলিফোন বিল তো আসে না। জিনিসটা সে পরে দেখে নেবে বলে সে বেরিয়ে গেল। আমিও বেরিয়ে পড়লাম সমুদ্র দেখব বলে। ফিরে যখন দুপুরে এলাম, তখন লাঞ্চ খাবার সময়। তখন শর্মা একটা ছোকরাকে নিয়ে উপরে গেল টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য। আমি খেয়ে দিয়ে যখন উপরে গেলাম, দেখি শর্মা আর সেই ছোকরা, রাজেশ বোধহয় ওর নাম হবে, দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে। ফোনের লেজুর তারটা আমার সামনে তুলে ধরল। দেখলাম 4-5 ফুট পরেই তারটা কাটা, টেবিলের নিচেই ঢোকানো ছিল, যা বাইরে থেকে দেখা যাচ্ছিল না। ব্যাপার স্যাপার দেখে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। একটা হিমশীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে। টেলিফোনটা কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোন এতে নেই, একদম ডেড। আর থাকবেই বা কী করে? যে টেলিফোনের তারটি কাটা হয়েছে তার তো আর আওয়াজ হবে না। আর তারের প্রান্তটা দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছুদিন আগে এ তার কাটা হয়েছে। অন্তত কয়েক বছর তো হবেই। তাহলে শর্মা বলল, साहब ज़रूर आपको गलतफहमी हुआ। ये टेलीफोन से आवाज़ कैसे निकलेगा, आप ही बताइए। আমি আর কী বা বলবো, যুক্তি তো অকাট্য। যাই হোক, শর্মা টেলিফোনটা নিয়ে চলে গেল। ভাবলাম যাক বাবা, আপদ বিদায় হলো। কিন্তু মনটা একটু গাইছিল, সেটা পাত্তা দিইনি। সেদিন রাতে যখন বিছানা আশ্রয় করলাম, তখন থেকেই মনটা কীরকম খচখচ করছে। কি যেন একটা দেখেছি, অথচ বুঝতে পারছি না, এই রকম একটা চিন্তা মনের মধ্যে। সেটা যে কি তা বুঝতে পারলাম রাত 12টায়, যখন ফোনটা বেজে উঠল। ঘরের মধ্যে যেন বরফ পড়ছে মনে হচ্ছে। বুঝতে পারলাম ঘরে ঢুকেই ফোনটা দেখেছি, কিন্তু মনে রেজিস্টার করিনি। কি হচ্ছে এসব? আমি নিজের চোখে দেখেছি শর্মা ওই ফোনটা নিয়ে চলে গেল। জেগে আছি না স্বপ্ন দেখছি, বোঝার জন্য সজোরে একটা চিমটি কাটলাম গায়ে। উফ! আর ওদিকে হতচ্ছাড়া ফোনটা বেজেই চলেছে। মোবাইল টর্চটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম। এবার আমার কেমন যেন ভয় হলো। গাটা কেমন যেন শিরশির করছে। খুব খুব ঠান্ডা লাগছে। চারিদিকে কোনো আওয়াজ নেই, ওই ডেড টেলিফোনের আওয়াজ ছাড়া। একটু দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায়, কিন্তু সেটা অনবরত বেজেই চলেছে। অগত্যা ফোনটা কানে লাগালাম। তারস্বরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নীরবতা পাথরের মতো আমার বুকে চেপে বসল। সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের শব্দে মন দিলাম। ওখানে একটা শো শো আওয়াজ হয়ে চলেছে, ঠিক আগের দিনের মতো, কিন্তু তার মধ্যেই খট খট করে একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে।
এই খটখট শব্দটার মধ্যে কোথায় যেন একটা ছন্দ আছে, একটা চেনা ব্যাপার আছে, কিন্তু তা কি সেটা ধরতে পারলাম না। মিনিট দুয়েক এরকম চলার পরে ফোনটা হঠাৎ ডেড হয়ে গেল। বিছানায় এসে শুয়ে পড়লাম, এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে, তবুও ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে। সকালে ঘুম থেকে উঠে দেখি মনের মধ্যে অনেক প্রশ্ন গজ গজ করছে। দিনের আলোয় ভয়টা কেটেও গেছে। প্রশ্নগুলো হলো, প্রথমত, ফোনটা আমার ঘরে ফেরত এলো কি করে? এ প্রশ্নের উত্তর শর্মা না এলে আমি পাবো না। দ্বিতীয়ত, ডেড তার কাটা একটা ফোনে রিং হয় কি করে? এই প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর, ফোনটা ভৌতিক। তৃতীয়ত, যদি ধরে নিই ফোনটা অথবা ফোন কলটা ভৌতিক, তাহলে প্রশ্ন হচ্ছে, এই ফোনের মানে কি? হ্যাঁ, আমার হাসি পেতে শুরু করলো। শেষ অবধি আমি ভৌতিকতা বিশ্বাস করতে শুরু করলাম নাকি? কিন্তু কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তার আর কি ব্যাখ্যা হতে পারে? অফিস বেরোনোর আগে তো শর্মা এলো না, আমিও বেরিয়ে পড়লাম। ফোনটা নিয়ে আর উচ্চবাচ্য কিছু করলাম না। ততক্ষণে আমার মনের মধ্যেও একটা মরবিড কিউরিওসিটি তৈরি হয়েছে ব্যাপারটা নিয়ে। ভাবলাম, থাক, দেখি না কোথাকার জল কোথায় গড়ায়। তারপর থেকে ওই বৃত্তান্তই চলছে। সেই রাত 12টায় ফোন আসে, ফোন ধরলেই সেই শো শো আর কটকট আওয়াজের যুগলবন্দি। ও, আরেকটা কথা, শর্মার বক্তব্য হচ্ছে ফোনটা ও নিজের অফিসেই রেখেছিল, কি করে তিনি আবার আমার ঘরে অধিষ্ঠিত হলেন সেটা তার জানা নেই। শর্মা ফোনটা সমুদ্রে বিসর্জন দিয়ে আসতে চেয়েছিল, আমি বারণ করি, কারণ ততদিন আমি বুঝতে পেরেছি ফোনের ওপারে যেই হোক, সে আমার কোনো ক্ষতি করতে চাইছে না। সে সম্ভবত কিছু একটা বলতে চাইছে, আর আমি নিশ্চিত ওই খটখট আওয়াজের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই বক্তব্য। এর মধ্যে আমি বাড়িটি নিয়েও একটু খোঁজ খবর করতে শুরু করি। যা জানা গেল তা বেশ ইন্টারেস্টিং। এই গণেশ ভবন তৈরি হয় 1950 সাল নাগাদ। নওশেরজি চুড়িওয়ালা নামে এক পার্সি ভদ্রলোক নিজের বসবাসের জন্য এই বাড়িটি বানান। বছর 25 পর তিনি মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা, যারা কেউ তখন দেশে থাকে না, একজন অস্ট্রেলিয়ায় আর একজন আমেরিকায়, বাড়িটি বেচে দেন ঢোলাকিয়া অ্যান্ড সন্স নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছে। এরা বিভিন্ন সংস্থায় বাড়ি লিজে ভাড়া খাটায়। 2-3টে সংস্থার পরে আমাদের কোম্পানি আপাতত বাড়িটি ভাড়া নিয়ে ট্রানজিট গেস্ট হাউস হিসাবে ব্যবহার করছে। ট্রানজিট মানে একটা পাকাপাকি বন্দোবস্ত না হওয়া অবধি কোম্পানির মাঝারি মাপের অফিসাররা এখানে থাকেন। তারপর প্রপার মুম্বাইতে যে কোনো ফ্ল্যাটে শিফট করে দেওয়া হয়। তা এই ঢোলাকিয়া অ্যান্ড সন্স 80-র দশকের প্রথম দিকে যাদের ভাড়া দেয় সেটি হলো কোঙ্কন রেলওয়ে। কোঙ্কন রেলওয়ে তখন সবে তৈরি হচ্ছে। সেই কোম্পানি এক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তার নবপরিণীতা স্ত্রী সহ একদিন স্রেফ লোপাট হয়ে যায় এই বাড়ি থেকে। সেটা গণেশ চতুর্থীর সময়। মুম্বাইতে এই গণেশ চতুর্থীর সময় পরপর কয়েকটা দিন ছুটি থাকে, অনেকটা আমাদের কলকাতায় দুর্গাপুজোর মতো। ফলে যখন ছুটির পরেও ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করলেন না, তখন খোঁজ খবর করে দেখা গেল যে ইঞ্জিনিয়ার সাহেব ও তার স্ত্রী লাপাত। পুলিশ আসে, এনকোয়ারিও হয়, কিন্তু কোনো খবর আর পাওয়া যায় না। পুলিশের খাতায় মিসিং হিসেবেই এখনও তাদের নাম লেখা আছে। এসব জানা কিন্তু আমার একদিনে হয়নি। বিভিন্ন লোকের সঙ্গে ভাব জমিয়ে পান বিড়ির দোকানের মালিক, লোকাল একটা রেস্টুরেন্ট আছে তার মালিক, এবং সর্বোপরি গুগল দেব, এর দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগুলো জানা গিয়েছিল। হঠাৎ একদিন আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারলাম
যে ফোনের সেই খটখট আওয়াজটা আসলে টেলিগ্রাফিক মর্স কোডের মতো শোনাচ্ছে। আধুনিক যুগের এক অদ্ভুত সৃষ্টি হলো এই গুগল আর ইন্টারনেট। কিশোরবেলায় মর্স কোড শিখতে সময় লেগেছিল 1 মাসের ওপরে। এখন এক রাতেই বাবা গুগল দেবের কৃপায় পুরনো শিক্ষা ঝালিয়ে নিলাম। এমনকি প্র্যাকটিক্যাল ডেমোরও ব্যবস্থা আছে নেটে। আমিও একটু প্র্যাকটিস করে নিলাম। এই মর্স কোডের ব্যাপারটা মাথায় আসার পরে একটা উপকার হয়েছে। ভয় আর তেমন করছে না, বরঞ্চ তার বদলে একটা ভীষণ কৌতূহল আমায় পেয়ে বসেছে। ফোনের ওপারে যে আছে সে নিশ্চিত আমায় কিছু বলতে চাইছে। সেটা কি, সেটা না জানা পর্যন্ত মন শান্ত হচ্ছে না। সেদিন রাতে খেয়ে দিয়ে নোট বই হাতে রেডি হয়ে আমি তো বসে আছি আগে থেকেই। বুক ঢিপ ঢিপ করছে উত্তেজনায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর জল খাচ্ছি বারবার। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো আর 12টা বাজার সাথে সাথেই বেজে উঠল ফোন। বাঁ হাতে ফোনের রিসিভার তুলে কানে লাগালাম, ডান হাতে কলম রেডি। প্রথমে সেই শো শো আওয়াজ, তারপরেই খট খট আওয়াজ কানে এলো। কাল অবধি যেগুলো মনে হচ্ছিল র্যান্ডম শব্দ, আজ আমার কানে সেগুলোই অর্থবহ হয়ে উঠছিল। এক একটা করে শব্দ শুনে সেগুলো ডিকোড করে পাশের খাতায় লিখে ফেলতে লাগলাম। মোটামুটি মিনিট দুয়েকের মধ্যে ফোনটা কেটে গেল। আমিও খাতার দিকে তাকিয়ে দেখলাম ইংরেজিতে 3টে সেন্টেন্স লিখে ফেলেছি, যেমন উই ওয়ার কিল্ড বাই হায়ার্ড কিলার্স, কন্ট্রাক্ট গিভেন বাই আদেশ শর্মা, পারচেস অফিসার, ডায়েরি অ্যান্ড নোটস are in the bathroom under a tile behind the commode. Bodies in an abandoned railway water tank between Karanzadi and Vinere station. Bipin and Arati Singh, communication engineer, Konkan Railway. খানিকক্ষণ আচ্ছন্নের মতো বসে রইলাম লেখাটার দিকে তাকিয়ে। সত্যি কি কোনো বিদেহী আত্মার সঙ্গে কথা বললাম, নাকি কেউ কোনো প্র্যাকটিক্যাল জোক করছে আমার সঙ্গে? কিন্তু অনেক চিন্তা করেও এই ব্যাপারে আমার সাথে কেউ রসিকতা কেন করবে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেলাম না। প্রথমত, এই ঘটনাটা আমি কাউকেই বলিনি। দ্বিতীয়ত, ফোন নিয়ে যে একটা সমস্যা হচ্ছে সেটাও একমাত্র কেয়ারটেকার শর্মা ছাড়া কেউ জানে না। আর ও তো জানেই না যে ফোনটায় এখনও রিং হয় রাতে। সন্দেহ মেটাতে টেবিলটার পেছন থেকে টেনে ফোনের তারটা বের করে দেখলাম, সে সেরকমই, তার কাটাই আছে এখনো। এর একটাই ব্যাখ্যা হয়, নিশ্চিন্ত যে ব্যাপারটা অপ্রাকৃতিক। লেখাটা বারবার মন দিয়ে পড়লাম। প্রেরক এর মধ্যে দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছে আমাকে। প্রথম, প্রেরকের নাম বিপিন ও আরতি সিং। এরা দুজনেই অথবা একজন কোঙ্কন রেলওয়েতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এদেরকে খুন করা হয়েছে। এর লেখা একটি ডায়েরি এই বাড়ির বাথরুমে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে। তার মধ্যে হয়তো নতুন কিছু তথ্য প্রমাণ থাকতে পারে। করণজাদি আর ভিনেরে স্টেশনের মাঝে কোনো পরিত্যক্ত জলের ট্যাঙ্কে এদের লাশ লুকানো আছে। আমাকে এই তথ্যগুলো জানানোর মানে হলো আমাকে একটু খোঁজ খবর নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনের মামলা যতদূর জানি তামাদি হয় না। আর বিপিন এবং আরতি সিং যে ওই বেপাত্তা হয়ে যাওয়া স্বামী স্ত্রী, যারা কিনা এই ঘরেই থাকতো, সেটা তো পরিষ্কার একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে। ঘুম উড়ে গেছে। অগত্যা উঠে আবার বাবা গুগল দেবের শরণাপন্ন হলাম। গুগলে লেখা আছে করণজাদি আর ভিনেরে স্টেশন দুটি কোঙ্কন রেলওয়ের দুটি পাশাপাশি স্টেশন। মুম্বাই থেকে দূরত্ব 50-55 কিমি হবে। এবারে বাথরুমে গিয়ে দেখতে হবে ডায়েরি পাওয়া যায় কিনা।
কিন্তু এতক্ষণের অশরীরী কাণ্ড কারখানায় একটু ভয় ভয় লাগতে শুরু করেছে। ঠিক করলাম দিনের আলো ফুটুক, তারপরে দেখব বাথরুমে গিয়ে কি পাওয়া যায়। এই রাত্রে আর যাব না। ছেঁড়া ছেঁড়া ঘুম আর স্বপ্ন দেখে বাকি রাতটুকু কেটে গেল। পরের দিন সকালেই বাথরুমে গেলাম। কমোডের পেছনের দেওয়ালে যে টাইলস বসানো আছে সেগুলো বেশ পুরনো আমলের বড় বড় পাথরের টুকরো। দীর্ঘদিনের অযত্নের ফলে বিবর্ণ আর জীর্ণ হয়ে এসেছে। আমি বাথরুমের ব্রাশটার পেছন দিক দিয়ে নিচ থেকে পাথরগুলোয় ঠোকা মারতে শুরু করলাম। তৃতীয় পাথরটায় মনে হলো কেমন ঢ্যাব ঢ্যাব আওয়াজ হচ্ছে। আমার কাছে একটা ইউটিলিটি বক্স সবসময়ই থাকে। তার মধ্যে থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসে আমি ওই পাথরটার সাথে পাশেরটার জয়নিংয়ের খাঁজের মধ্যে ঢুকিয়ে লম্বা করে ধীরে ধীরে খুঁড়তে লাগলাম। একটু খুঁড়তেই বোঝা গেল যে এই জোরটা সিমেন্ট দিয়ে নয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে লাগানো হয়েছে। স্ক্রুড্রাইভারের খোঁচায় সহজেই উঠে আসছে জোরের মশলা। তারপরে জোরের ফাঁক দিয়ে স্ক্রুড্রাইভারের ফলাটা ঢুকিয়ে একটু চার দিতেই পাথরটা উঠে এলো। পাথরের নিচের দেওয়ালে একটা ফোকর মতো আছে, তাতে অয়েল ক্লথ জড়ানো একটা প্যাকেট। সাবধানে বাইরের ঘরে নিয়ে এসে খুলে দেখি ভেতরে একটা ডায়েরি আর কিছু আলাদা কাগজপত্র ও কয়েকটা ফটোগ্রাফ। ডায়েরিটাই আগে খুললাম। একেবারে জীর্ণ হয়ে এসেছে, পাতায় ড্যাম্প ধরেছে, তবে পড়া যাচ্ছে। বেশিরভাগটাই ইংরেজিতে, আর কিছু কিছু অংশ হিন্দিতে লেখা। ছোট ছোট এন্ট্রি। শেষ লেখা ৩রা সেপ্টেম্বর ১৯৮৪। তার ৩ মাস আগে থেকেই লেখা শুরু হয়েছে। বাংলা তর্জমা করে নিচে কয়েকটা উল্লেখযোগ্য এন্ট্রি আমি দিচ্ছি। ৫ই জুন ১৯৮৪। আজ সকালে আরাধ্যকে নিয়ে ফিরলাম পাটনা থেকে। বিয়ের পর মাত্র ১০ দিন কেটেছে। সেগুলো বাড়িতে বিভিন্ন রকম প্রথা আর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই কেটে গেছে। হানিমুনও করতে যেতে পারিনি। টিকিট কাটা ছিল কাশ্মীর যাবার জন্য। যেদিন যাব তার আগের দিন অফিস থেকে জরুরি তার এলো আদেশ স্যারের। অগত্যা হানিমুন ক্যান্সেল। এসে গেলাম মুম্বাই। আরতি খুব ভালো মেয়ে, এসে এর মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছে। ২২শে জুলাই ১৯৮৪। ৪ দিনের ছুটি নিয়ে ঘুরে এলাম লোনাওয়ালা খান্ডালা। অপূর্ব জায়গা। আরতিও খুব খুশি হয়েছে। প্রকৃতি মায়ের কোলে আরতির সাথে আমার যেন নতুন করে মিলন হলো। আজ গলা ছেড়ে বলতে পারি, হ্যাঁ, আমি সুখী। হে ভগবান, এত সুখ যখন দিয়েইছ তখন যেন কেড়ে নিও না। ২২শে আগস্ট। আজ আদেশ সাহেবের সাথে বেশ কথা কাটাকাটি হয়ে গেল। টেলিগ্রাফিক পোস্টের ট্রান্সমিটারের জন্য টেন্ডার জমা পড়েছে কিছু। লাস্ট ডেট ২৮ তারিখ। আদেশ সাহেব চাইছেন টেন্ডারগুলো খুলে দেখতে সময়সীমা পেরোনোর আগেই। কারণটা সহজেই বোধগম্য। লোয়েস্ট বিড দেখে উনি কোনো দামি কোম্পানির হয়ে আরও কমে টেন্ডার জমা দেবেন। গোটা রেলওয়ে লাইনের জন্য টেন্ডার, আনুমানিক ২০০ কোটি টাকার। আমায় বলেছেন টেন্ডার দেখিয়ে দিলে 1% আমার। কিন্তু কোনো কারণেই যত টাকার লোভী দেখাক না কেন, আমি আমার ইমান বেচব না, কিছুতেই না। ২৭শে আগস্ট। আমি রাজি হলাম না, কিন্তু মনে হচ্ছে আমার কলিগ সত্যেন্দ্রভূষণ আদেশ স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কালকে টেন্ডার জমা পড়ার শেষ দিন। পরশু থেকে গণেশ চতুর্থীর ছুটি। ছুটির পরে আবার অফিস খুলবে ৪ঠা সেপ্টেম্বর। সেই দিনই খোলা হবে টেন্ডার। আমি সব সময় টেন্ডার বাক্সের উপর নজর রাখছি, কিন্তু অফিস টাইমের বাইরে কি করব মাথায় ঢুকছে না। ২৮শে আগস্ট। গতকাল রাত্রেই টেন্ডার বাক্স খোলা হয়েছিল। আমার কাছে অকাট্য প্রমাণ আছে। সত্যেন্দ্র অফিস ছুটি হবার পরেও বেরোচ্ছিল না দেখে
আমি বাড়ি যাবার অছিলা করে বাথরুমে লুকিয়ে পড়লাম। 7টার সময় অফিস যখন শুনশান, তখন টেন্ডার বাক্স যেখানে রাখা থাকে তার উল্টো দিকের অফিসের টেবিলে পেছনে লুকিয়ে পড়লাম। 7:30টার সময় সত্যেন্দ্র অফিস থেকে বেরিয়ে এসে টেন্ডার অফিসের ঘরে ঢুকলো। তালা খুলে দিল দারোয়ান শিবপূজন। আমার সন্দেহ ছিলই। ক্যামেরা নিয়ে এসেছিলাম, ছবি তুলে রেখেছি। ফেরার পথে আর্জেন্ট ডেভেলপ করতে দিয়ে এসেছি, আজ পাবো হাতে। কিন্তু মুশকিল হলো, বেরোনোর সময় শিবপূজন আমাকে দেখে ফেলেছে। দেখি আগে ছবি হাতে পাই, তারপরে জিএমের কাছে যাব কাল সকালে। সত্যেন্দ্র, আদেশ স্যার, এদের কারোরই চাউনিটা আমার ভালো দেখাচ্ছে না। আমার মনে হচ্ছে আমার প্রাণের ভয় আছে। 29শে আগস্ট। আজ জিএম স্যারের বাড়িতে গিয়েছিলাম সব সাক্ষ্য প্রমাণ নিয়ে। উনি ধৈর্য ধরে সব শুনলেন, বললেন ছবিগুলো ওনাকে দিয়ে যেতে। ছুটির পরে অফিস করলে উনি ব্যবস্থা নেবেন। সব ঠিক আছে, কিন্তু মনটা কেমন খুঁতখুত করছে। জিএম স্যারের বাংলো থেকে ফেরার পথে দেখি আদেশ স্যারের গাড়িটা ওই দিকেই যাচ্ছে। গাড়িতে সত্যেন্দ্রও আছে। আচ্ছা, এরা সব একসাথে কোনো ঘোটালা করছে না তো? তাহলে তো আমার মহাবিপদ। আমার কাছে ছবির একটা এক্সট্রা কপি আছে, ওরা জানে না। কী করব বুঝতে পারছি না। পুলিশে যাব? যাই হোক, ঠিক করেছি আজ এই ডায়েরি আর ছবিগুলো ভালো করে লুকিয়ে রাখবো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আরতিকে বলে রাখবো পুলিশের কাছে যেতে। আরতির টিকিট কেটে রেখেছি, পরশু ওকে বাড়ি পাঠিয়ে দেবো। এখানেই ডায়েরির এন্ট্রি শেষ। কাগজপত্রগুলো বের করে দেখি ওর মধ্যে সাদা কালো কতগুলো ফটো রয়েছে। একটু অস্পষ্ট আর গ্রেইনি হলেও বোঝা যাচ্ছে মোটামুটি। এগুলোই তাহলে সেই ফটোগুলো। এছাড়াও কতগুলো টেন্ডার ফর্মের ফটোও আছে। করিতকর্মা ছেলে বলতে হবে, বেশ আটঘাট বেঁধে কাজ করেছিল। সারাদিন চিন্তায় চিন্তায় কেটে গেল। কি করব বুঝতে পারছি না, মানে বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হবে সেটা। সন্ধে নাগাদ ঠিক করলাম কাল শনিবার, কাল লোকাল থানায় যাব। তবে এইসব ভুতুরে ফোনের গল্প তো আর ওদের বলা যাবে না, অন্য গল্প বলতে হবে। ঠিক করলাম বলবো যে কমোডের পেছনের পাথরটা হঠাৎ খুলে পড়ে যাওয়ায় আমি এই প্যাকেটটাকে হাতে পাই। ডায়েরিটা কৌতূহলবশত পড়ার পরে আমার মনে হলো ব্যাপারটা পুলিশকে রিপোর্ট করা দরকার, তাই জিডি করতে এসেছি। সেই মতো পরের দিন যখন থানায় গিয়ে রিপোর্ট করলাম, তখন ডায়েরিটা দেখে তো ওখানে শোরগোল পড়ে গেল। ফাইল ঘেটে দেখা গেল বিপিন আর আরতি সিংয়ের কেসটা এখনো আনসলভড হয়ে পড়ে আছে। এটার একটা হিল্লে হবার সম্ভাবনা দেখা যাওয়ায় ওরা খুব দ্রুত নড়ে চড়ে বসল। পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করলো। চাঞ্চল্যকর কেস, প্রায় 30-32 বছরের আগেকার একটা খুনের কেস রিওপেন হয়েছে। ডায়েরিটাকে পুলিশ প্রায় ডাইং ডিক্লারেশনের মর্যাদা দিচ্ছে, কিন্তু বডি অফ এভিডেন্স, অর্থাৎ যারা খুন হয়েছে বলে পুলিশ দাবি করছে তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। তাই কেসটা দানা বাঁধছে না। একমাত্র আমি জানি লাশটা কোথায় আছে, কিন্তু সেটা তো আর ডায়েরিতে লেখা নেই। আর আমিও তো পুলিশকে গিয়ে বলতে পারছি না, কারণ তাহলেই পুলিশ আমাকে নিয়েই টানাটানি শুরু করবে। যারা খুন হয়েছে তারাই আমায় ফোনে এসে বলে গেছে সব কথা। এসব গাঁজাখুরি কথা পুলিশ তো আর বিশ্বাস করবে না। অগত্যা তাই একদিন সকালে বান্দ্রা স্টেশনের একটা সরকারি পে ফোন থেকে থানায় ফোন করে টিপ দিয়ে দিলাম, লাশের ঠিকানা পেতে গেলে করণজাদি আর ভিনেরে স্টেশনের মাঝের পরিত্যক্ত জল ট্যাঙ্কিগুলো সার্চ করুন। বেশ 3 দিনের মধ্যে পুলিশ 2টো কঙ্কাল উদ্ধার করল। 2 মাসের মধ্যে জেনেটিক টেস্টিং আর আইডেন্টিটি কনফার্মও হয়ে গেল। ওগুলো বিপিন আর আরতি সিংয়েরই কঙ্কাল। এর জন্য বিপিন আর আরতির বাবা মায়ের জিনের নমুনা জোগাড় করতে হয়েছিল বলে একটু দেরি হলো।
এবারে কেস ফাইল হলো। সত্যেন্দ্রভূষণ আর আদেশ গ্রেফতার হলো প্রথমে। তাদের জেরা করে জানা গেল এই টেন্ডার চক্রান্তের মধ্যে জিএম, এমজি, পারচেজ অফিসার আদেশ শর্মা, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রভূষণ এবং দারোয়ান শিবপূজন সবাই জড়িত ছিল। যে ভাড়াটে খুনিদের ওরা বিপিনকে খুনের সুপারি দিয়েছিল, সে কোনো অসুবিধায় পড়ে বিপিনের সাথে আরতিকেও খুন করে। তাদের আর একদিন পরে কোনো হদিশ পাওয়া যায়নি। বাকিদের মধ্যে জিএম সাহেব অলরেডি কিছুদিনের মধ্যে মারা গেছেন এবং বেঁচে গেছেন। বাকিদের সবার ক্রিমিনাল কনস্পিরেসি ট্যান্টামাউন্ট টু মার্ডার দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। 6 মাসের মধ্যে সব কার্যক্রম সমাপ্ত। এদের মধ্যে সত্যেন্দ্রভূষণ ছাড়া সবাই রিটায়ার্ড এখন। অবশ্য অভিযুক্তরা এবারে উচ্চতর আদালতে গেছে, কিন্তু সেখানে ওদের রেহাই পাওয়ার সম্ভাবনা একদমই কম, কারণ শিবপূজন এবারে রাজসাক্ষী হয়ে গেছে। যেদিন পুলিশ ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে কেস ফাইল করল, সেদিন শেষবারের মতো ফোনের রিং হলো রাত ঠিক 12টায়। শুধু 2টো মাত্র শব্দ মর্স কোডের মাধ্যমে শুনতে পেলাম, থ্যাংক ইউ। এরপরে চিরতরে স্তব্ধ হয়ে গেল ওই ফোন। আরও প্রায় 3 মাস ছিলাম ওখানে, কিন্তু আর কোনো দিনই বাজেনি ওই দি ডেড টেলিফোন। আপনারা শুনলেন দি ডেড টেলিফোন। বাংলায় রোমাঞ্চকর গল্প শোনার জন্য এই প্রচেষ্টাটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না আপনার গল্প পিপাসু বন্ধুদের। কমেন্ট করুন গল্পটি আপনাদের কেমন লাগলো আর কোন কোন গল্প শুনতে চান। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এবং বাংলা সাহিত্যের এই অসাধারণ গল্পটিকে দেওয়ার জন্য।